নমস্কার বাঙালি। কিছু ভৌতিক, কিছু অলৌকিক দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আর আজকে তোমাদের জন্য গোসাইপুকুরের চলো ডাইনি গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি রাজ, গ্রাফিক্সে রোহান। শুরু হচ্ছে আজকের এপিসোড গোসাইপুকুরের চলো ডাইনি। অফিস থেকে সবেমাত্র ফিরলাম। অনেক দিন লেখালেখিতে মন দিইনি, তবে এই কদিন মনটা বড্ড বলছে যে আমি জীবনে যা যা ঘটিয়েছি সেই সব ঘটনা এইভাবে মাঠে মারা যাবে, তা তো হতে পারে না। বলার মতন আমার কাছে তেমন কেউ নেই। বন্ধু বান্ধবদের বলি, তারাও নেহাতি গল্পের ছলেই শোনে। ঘটনাগুলো যে সত্যিই আমার সঙ্গে ঘটে এ তারা বিশ্বাসই করতে চায় না। আর আমি ওই ঘটনা নিয়ে তাদের বিশ্বাসে আঁচড় কাটতে চাই না। থাক না বাবা, যে যার বিশ্বাস নিয়ে। আমার সাথে যে কি ঘটেছে তা আমি জানি, তাই না? তাই ভাবলাম কাউকে না বলে এই ঘটনাগুলো একটা ডায়েরিতে লিখে রাখলে কেমন হয়। এতে আমার অন্তরাত্মা কিছুটা হলেও শান্তি পাবে এবং পরবর্তীকালে অর্থাৎ বয়স বাড়লে এগুলো পড়ে তখন না হয় অতীতকে মনে করে খানিক খুশি হওয়া যাবে। অতীত যে সবসময় কষ্ট দেয় তা কিন্তু নয়, তবে আমার অতীতে আনন্দ, দুঃখ, ভয়, আতঙ্ক এবং ভরপুর অ্যাডভেঞ্চার সবকিছুই আছে। এই ৩২ বছর বয়সে এসে অতীতের কিছু কথা ভাবলে খানিক আনন্দই হয়। তো যাই হোক, আমার নাম ধীরেন্দ্রনাথ সান্যাল। লোকে আমায় ধীরেন্দা বলে ডাকে। বর্তমানে লাইব্রেরিতে কাজ করি। ছেলেবেলায় বাঁকুড়ার মাটিতে বড় হয়েছি, ছোটবেলায় বাঁকুড়ার মাটিতে বড় হয়েছি। এই কয়েক বছর হলো কলকাতায় শিফট করেছি। আজকে যে ঘটনাটা লিখছি, ঘটনাটার বয়স প্রায় ১২ বছর। সবেমাত্র কলেজ পাস আউট হয়ে বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম, সেখানকারই ঘটনা। তবে ঘটনাটা তোমাদেরকে বলা যাক। কলেজের শুরুতে সবেমাত্র একটু একটু বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে যাওয়া শিখেছি। সেই মুহূর্তে আমাদের কয়েকজন বন্ধু মিলে ঠিক করে আমাদের বাঁকুড়া থেকে ৩০ কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম গোসাইপুকুর। জায়গাটার নামে পুকুর থাকলেও সেখানে পুকুর কটা আছে সেই নিয়ে বড় সন্দেহ রয়েছে। বৈশিষ্ট্য: ঝাউবন ও সমুদ্রের পাড়। এই সমুদ্রের পাড়ের মধ্যে একটা ব্যাপার আছে যেটা শুধুমাত্র গোসাইপুকুরেই ঘটে। এই গোসাইপুকুরের সমুদ্রে একটি বৈশিষ্ট্য আছে, শুধুমাত্র দুপুরবেলার টুকুনিতেই যখন জোয়ার আসে তখন সমুদ্র একদম ফুলে ফেঁপে ওঠে এবং দিনের অন্যান্য সময় জল এতটাই কমে যায় তাতে হাঁটু ডুববে কিনাও সন্দেহ। লোক চলাচল তেমন একটা নেই। এই জায়গার নাম লোক খুব একটা জানে না, তাই বোধ হয় তেমন একটা ভিড় হয় না। আমরাও তেমন একটা ভিড় পেলাম না। রুম পেতেও তেমন কোনো অসুবিধা হলো না আমাদের। তবে যে সমস্ত রুম আমরা দেখলাম তাতে আর যাই হোক ২টো রাত থাকাটা আমাদের জন্য একটু অস্বস্তিকর। কোনো কোনো রুমে রুম ভালো হলেও বিছানা খারাপ, আবার কোনো রুমে হয়তো আবার বিছানাই নেই, গদি পেতে নিচে বিছানা করে দেওয়া হবে। আবার কোনো রুমে দরজার সিটকিনি নেই। বেশিরভাগ জায়গায় এই একই কথা বলা হলো, দেখেন বাবু, তেমন একটা লোকজন আসে না তো, তাই ঘরগুলো তেমন একটা যত্ন নেওয়া হয় না। অত পয়সা কোথায় পাবো বাবু? বহু খোঁজাখুঁজির পর আসল সমুদ্রের পাড় থেকে প্রায় মিনিট খানেকের রাস্তা অতিক্রম করে একটা রুম পাওয়া গেল। তবে সেখানে হলো আমার একটি অসুবিধা। আমার ছোট থেকে একটা অসুবিধা আছে,
এটি অনেকের কাছে আশীর্বাদ, আবার অনেকের কাছে অভিশাপ। আমার কাছে অভিশাপ। কারণটা তোমরা বুঝতে পারবে। ছোট থেকেই আমি মৃত্যুর পরের কোনো ব্যক্তির অস্তিত্ব বুঝতে পারতাম এবং দেখতেও পারতাম। অর্থাৎ আমি ভূত দেখতে পেতাম। এই জিনিসটিকে নিয়ে আমি ছোটবেলা থেকে অনেক কিছু সম্মুখীন হয়েছি, তবে একমাত্র এটিতে আমিই নিজে বিশ্বাস করতাম। তবে বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, ওই হয়েছে আমার সাথে। অনেক সময় আমার বন্ধু বান্ধবকে এইসব কথা বলার চেষ্টা করেছি, কেউ বিশ্বাস করেনি। ঠিক তেমনই হলো এই ঘুরতে এসে। প্রথম দিন ওইখানে পৌঁছানোর পর আমাদের হোটেলের কেয়ারটেকার আমাদেরকে জানালো যে রাত 12টার পর আমরা যেন সমুদ্রের ধারে কাছেও না ঘেঁষি। কারণবশত বলেছিল যে এখানকার আঞ্চলিক কিছু বদমাইশ লোকজন রাতে করে এসব এলাকায় নেশাপান করে। নেশা করার কারণে তারা আমাদের কোনো ক্ষতি করে দিতে পারে। এবং আরও একটি কারণ রয়েছে, এই সমুদ্র তীরে কোনো কোনো জায়গায় চোরা বালি লুকিয়ে আছে, রাতের অন্ধকারে আমরা নাও বুঝতে পারি। তবে প্রথম দিন সকালবেলাতেই সমুদ্র সৈকতে গিয়ে একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, এই সমুদ্র সৈকত আর যাই হোক কোনো সাধারণ সমুদ্র সৈকত নয়। এই জায়গার আবহাওয়া অন্যান্য জায়গার থেকে বড্ড ভারী। এই আবহাওয়াতে এমন কিছুর অবস্থান রয়েছে যা আমাদের জন্য ঘোর বিপদ ডেকে আনতে পারে। তবে অনেকভাবে বোঝার চেষ্টা করলাম, কারণটা বুঝলাম না। তবে নিশ্চিত হলাম এই ভেবে যে যে যেখানেই থাকুক না কেন, সে আর যাই হোক সকালে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর রাতে এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। তা সেই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। সকালবেলা সমুদ্র সৈকতে গিয়ে বেশ মজা হলো। এমনিতে এই সমুদ্র সৈকতে লোকজনের আনাগোনা খুব একটা নেই। হাতে গুনে গুনে 3-4টে পরিবার এবং 2-3টে বন্ধুদের গ্রুপ। এই সময়টা এখানে লোকজনের আনাগোনা কম বলে দোকানপাটও খুব একটা বেশি নেই। কয়েকটা খাবার দাবারের দোকান ছাড়া তেমন কোনো একটা দোকান চোখে পড়ল না। সকালে সমুদ্রের পাড়ে সকালের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজারহাট করে দুপুরের খাওয়া দাওয়া সেরে যেই মুহূর্তে সমুদ্রের পাড়ে এসেছি, তখন সমুদ্রের প্রায় রাক্ষসে অবস্থা। এই কিছু ঘন্টা আগে যে সমুদ্রকে আমি দেখে গিয়েছিলাম, সেই সমুদ্র আর এই সমুদ্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাক্ষস যেমন মানুষ জীবজন্তুকে গ্রাস করে ফুলে ফেপে ওঠে, এই সমুদ্রও তেমনই রাক্ষসী আকার ধারণ করেছে। জলের স্রোত এতটাই বেশি যে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। তবে এই আকার এই কিছুক্ষণের জন্যই, কয়েক ঘন্টা পরই আবারও সমুদ্র সে আগের বেশে ফেরত যাবে। স্নান করে দুপুরে বেশ শান্তিতে ঘুমালাম। বিকেলে ঘুম ভাঙতে না ভাঙতে সমুদ্রের পাড়ে গিয়ে চা খেয়ে বেশ আড্ডা বাড্ডা দিয়ে ফিরলাম রাতের খাবারে। মুরগির মাংস দিয়ে রুমালের রুটি জমিয়ে খেয়ে সবে মাত্র শুতে যাব, ঠিক সেই সময় শুনতে পেলাম একটা কান্নার শব্দ। এই, তোরা কেউ কান্নার আওয়াজ পাচ্ছিস? কথাটা শুনেই আমার বন্ধু বান্ধবরা যে পরিমাণে হেসে উঠলো, তাতে ওই কথাটা দ্বিতীয়বার বলার সাহস করলাম না। ভাবলাম হতে পারে হয়তো আমার মনের ভুল। সেই মুহূর্তে কান্নার আওয়াজটাও থেমে গিয়েছিল। তবে আবারও মাঝরাতে আমার চোখ খুলল সেই কান ফাটানো কান্নার আওয়াজে। ধড়মড় করে উঠে বসলাম। কিন্তু এটুকু আমি বুঝতে পেরেছিলাম, এই কান্নার আওয়াজ আর যাই হোক আমাদের রুম থেকে আসছে না। মনে হচ্ছিল
অনেক দূর থেকে কেউ অত্যন্ত চাপে পড়ে অতি কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর কান্নার আওয়াজটা প্রচন্ড আকর্ষণীয়, অর্থাৎ কান্নার আওয়াজটা যেন আমাকে তার কাছে টানছে। কাউকে ওঠালাম না, আস্তে আস্তে উঠে দরজাটা খুললাম। দেখলাম কেউ বুঝতেও পারিনি যে আমি বাইরে যাচ্ছি। বাইরে গিয়েও সেই একই ঘটনা। দূর থেকে সেই সমুদ্র সৈকতের দিক থেকেই এই কান্নার আওয়াজটা বোধহয় আসছে। তবে এখানে অদ্ভুত একটি জিনিস চোখে পড়ল। হোটেলের দরজা একদম হাঁ করে খোলা। মনে মনে ভাবলাম, অদ্ভুত তো, এত রাতে দরজা খোলা। বাইরে গিয়ে দেখলাম আশপাশটা একদম শুনশান। শরৎকালের হালকা হালকা ঠান্ডা বাতাস সেই মুহূর্তে গায়ে এসে লাগছে, এবং ঝিঝি পোকার ডাক ও রাত পাখিদের আওয়াজে কান ঝালাপালা অবস্থা। আকাশে বেশ খানিকটা বড় চাঁদ উঠেছে, বোধহয় কয়েকদিন পরেই পূর্ণিমা। দূর থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি বাইরে আসার সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজটা খানিকক্ষণ থেমেছিল, তবে কুকুরের কান্নার আওয়াজটা থামতেই শুরু হলো আবার সেই কান্না। অদ্ভুতভাবে কান্নাটা যেন আমাকে সম্মোহনের মতন টানছিল তার কাছে। একজন ক্ষুধার্ত প্রাণী মাংস টুকরের গন্ধে যেমন সম্মোহিত হয়ে যায়, আমিও যেন এই কান্নার আওয়াজের পেছনে ঠিক তেমন ভাবে ছুটছিলাম। জানি না কতক্ষণ হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে গিয়ে আমি কোথায় গিয়ে পৌঁছেছিলাম আমি তাও জানি না। চেতনা ফিরল পায়ের জলের স্পর্শে, তবুও পুরোপুরি চেতনা আমার তখনও ফিরেনি। এবং কিছুটা চেতনা ফিরতেই দেখলাম দূরে চাঁদের আলোর মধ্যে কি একটা যেন চকচক করছে। একজন ভদ্র মহিলা, গায়ে একদম ধবধবে সাদা শাড়ি, আঁচল হাওয়ায় ভাসছে। মহিলাটির কান্না যেন আমায় তার কাছে টানছে। তার দিকে আমি যেন নিজেকে থামাতে পারছি না। এবং সম্পূর্ণভাবে আমার চেতনা যখন ফিরল, তখন আমি ধীরে ধীরে চোরাবালিতে ঢুকে যেতে শুরু করেছি। নিচের দিকে তাকিয়ে যখন বুঝতে পারলাম আমি চোরাবালিতে ঢুকে যাচ্ছি, আশপাশটা আবার দেখলাম কোথায় সেই মহিলা। আশেপাশে মানুষের কোনো চিহ্ন মাত্র নেই, এবং আমি সমুদ্রের এতটাই ভেতরের দিকে এসে গেছি যে পার থেকেও কোনো লোক খুব ভালো করে না দেখলে আমায় দেখতে পাবে না। আমি নিজে বুঝতে পারছিলাম যে আমি ঠিক এমনই জায়গায় আছি যেখানে আশেপাশে গোড়ালি অব্দি জল না হলেও নিচে চোরাবালি, এবং আমি সেই চোরাবালিতে ধীরে ধীরে ঢুকে যেতে শুরু করেছি। প্রায় হাঁটু অব্দি ঢুকে গেছি আমি। অনেক চেষ্টা করার পরও দেখলাম আমি যত চেষ্টা করছি ততই ওই চোরাবালিতে নিজেকে আরো জড়িয়ে ফেলছি। তখনই দেখলাম দূর থেকে কেউ একজন প্রচন্ড জোরে জোরে দৌড়ে আসছে আমার দিকে। বাবু, এই দড়িটা নিন। একটা মোটা দড়ি ছুঁড়ে দিল আমার দিকে। দড়িটা ধরতেই জোরে টান মারতে শুরু করলো লোকটা, এবং আমি ধীরে ধীরে চোরাবালি থেকে উপরে আসতে শুরু করলাম। অনেক কষ্টে কিছুক্ষণের মধ্যে চোরাবালির হাত থেকে রেহাই পাওয়া গেল। দড়ি ধরে টেনে টেনে আমাকে শক্ত বালিতে আনার পর লোকটা দেখলাম আমাকে ধরে ধরে পাড়ে নিয়ে গেল এবং বলল, কেন গিয়েছিলেন বাবু?
হ্যাঁ, ওই ওই মহিলা, মহিলার কান্নার আওয়াজ। আহ, আহ। কান্নার আওয়াজ, এই শব্দটা শুনে লোকটা দেখলাম থতমত খেয়ে মুখের দিকে তাকিয়েছে। ও, আপনিও শুনেছেন তবে? আমি আমি শুধু শুনিনি, ওই মহিলাকে দেখেওছি। আহ, আপনি ওকে দেখেছেন? আপনার কোনো ক্ষমতা আছে বাবু, নয়তো ওই পিশাচিনীকে আজ অব্দি কেউ দেখেনি। লোকে শুধু ওর কান্নার আওয়াজই শুনেছে। ও আমি ছোটবেলা থেকেই শুনছি, সমুদ্রের পাড়ে জলডাইনির কান্নার আওয়াজ শোনা যায়। এই করে কম লোক মরেছে, তবে প্রথমবার শুনলাম এই কেউ ডাইনিকে দেখেছে। আমি তো মাছ ধরবো বলে নৌকার কাছে এসেছিলি, দেখলাম দূরে কিছু একটা নড়াচড়া করছে। দেরি না করে নৌকা থেকে দড়ি নিয়ে ছুট দিলাম সেই দিকে। তারপর দেখলাম আপনি। হোটেলে ফিরে সমস্ত ঘটনা আমার বন্ধু বান্ধবকে বলার পরও তারা বেশিরভাগই ভেবেছিল যে আমি হয়তো লুকিয়ে লুকিয়ে নেশা করেছি এবং নেশার ঘোরেই আমি এইসব ভুলভাল বকছি। এই কথা কেউ বিশ্বাস করেনি। তবে আজকে এই ঘটনা তোমাদেরকে বললাম, কি তোমরা বিশ্বাস করবে তো? কেমন লাগলো আজকের গল্প? আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। অবশ্যই আমাকে ইনস্টাতে ফলো করতে ভুলবে না, সেখানে আমি আমার সম্পূর্ণ একটা আলাদা রূপ তোমরা দেখতে পাবে। ওখানে নানান রকম কমেডি টাইপ ভিডিও আমি বানাই, আর রিসেন্টলি প্রচণ্ড ভালো ভালো ভিডিও আসছে, প্লিজ ফলো করতে কিন্তু ভুলো না। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।